they have to be given the best services from the doctors. আর এই বেস্ট সার্ভিসটা দিতে হলে কিন্তু মেডিকেল এথিক্সকে সামনে নিয়ে আসতে হবে। মেডিকেল এথিক্স, একটা ডাক্তার একটা রোগীর কাছে ইজ নেক্সট টু গড, একদম নেক্সট টু গড। যারা অনেক দিন পালন করে, অনেকভাবে যারা আল্লাহকে সবসময় স্মরণ করেন, জিকির করেন, তারা হয়তো অসীম মুহূর্তে একটা রোগে আল্লাহর নাম বইলা ডাক্তারকে বলবে। আর আমরা মতন যারা বেশি গুনাহগার, আমরা কিন্তু প্রথম ডাক্তার সাহেব আপনি স্যার আমার কোনো উপায় নেই, আপনি যা বলবেন তাই করবো। সে মেয়ে ডাক্তার, মেয়ে রুগী হোক, ছেলে রুগী হোক, যখন একটা রুগীকে যখন ডাক্তার চেক আপ করে পর্দা লাগিয়ে, ডাজ হি অ্যালাউ প্যারেন্টস দেয়ার? করে করে ডাক্তার সাহেবরা? বাইরের দর্শক অ্যালাউ করে? পিতা হোক, মাতা হোক, স্বামী হোক, অ্যালাউ করে কেউ? ইন মোস্ট কেসেস করে না। ডাক্তার যখন গভীরে যেতে হয় করে না, বাট পেশেন্ট কিন্তু ইজ ওপেন ফর দ্য ডাক্তার যে আমাকে আপনি রোগ বের করে চিকিৎসা করেন। দ্যাট ওয়াজ করে। এই যে মেডিকেল এথিক্সের উপর একজন রোগীর বিশ্বাস, এটা কিন্তু রাইটস অফ দ্য পেশেন্টস টু হ্যাভ ফ্রম দ্য ডাক্তার্স। এখন যদি ডাক্তারি পেশার মধ্যে যদি অনৈতিকতা আসে, তাইলে তো সমাজ সেই এথিক্স পাওয়া থেকে বঞ্চিত হবে। যেমন আমি কিন্তু ডাক্তারদের, নার্সদের একটা প্রশংসা সবসময় করি। এই যে করোনা কালে আমাদের ডক্টরসরা, আমাদের সম্মানিত ডাক্তার নার্সেসরা কিন্তু প্রুভ করেছে যে আমরা পারি, উই ক্যান। এবং পৃথিবীর যে কোনো দেশের তুলনায় আমাদের এই গরিব একটা দেশে, এত ডেন্সিটির একটা দেশে, আমাদের মর্টালিটি রেট as compared to other developed nations of the world, আমি বলবো নিম্নে ছিল। এবং দ্যাট ওয়াজ দ্য সাকসেস। আল্লাহর পরে আমাদের ডাক্তার নার্সেসদের সাহসিকতার সাথে সেই করোনাকে মোকাবেলা করাই কিন্তু প্রমাণ করেছে আমাদের ডাক্তাররা পারে এবং পেরে দেখিয়েছে। আমি ওই জায়গাতে আসতে চাই। আমাদের এই লেসনটা আমাদের নিতে হবে, ছাত্রদেরকে দিতে হবে। ডাক্তারি বিদ্যা শুধু টেলিস্কোপ আর রুগী দেখা না, রুগীকে দেখতে হবে উইথ এ সেন্স অফ হাই মোরালস, এথিক্স। অ্যান্ড মেডিকেল এথিক্স ইজ ট্যান্টামাউন্ট টু মোরাল এথিক্স, মানুষের নৈতিকতা, প্রিন্সিপালস অফ মোরালের সাথে এটাকে একবারে তুলনা করা যায়। আজকে ভালো ডাক্তার অথবা ডাক্তারের সিনসিয়ারিটি, এই যে দেখেন আপনি বলি হয়দাবাদ দ্য ডাক্তার ইজ ইন দ্য পাবলিক সেক্টর ও প্রাইভেট সেক্টর, দ্যাট ইজ ইমমেটেরিয়াল, ডাক্তার ইজ ডাক্তার। এই যে সিলেটের সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল 250 বেডের, 4 তারিখে একটা মেয়ে, একটা মা স্ট্রোক করে ভর্তি হয়েছে, তার সন্তান থাকে লন্ডনে। হাসপাতাল নিয়ে এসে ইমার্জেন্সি ডাক্তার ঘুমায়। ওই মহিলার সাথে অ্যাটেন্ডেন্ট গিয়ে ডাক্তারকে ডাকছে যে আমাদের একজন রোগী আপনার হসপিটালে ইমার্জেন্সিতে, আমার কাছে চিঠিটা আছে, খুব খারাপ অবস্থা, অক্সিজেন লাগবে, শ্বাস নিতে পারতেছেন, আপনি একটু আসেন। উনি ওখানে থাইকা ওনার অ্যাসিস্ট্যান্টদের ডেকে বললো আগে একটা ইসিজি করো। এটা বলে ডাক্তার আবার ঘুমাচ্ছে। ইসিজি করে আনছে, ডাক্তার নাই। আবার অনুরোধ করছে অ্যাসিস্ট্যান্টদের, ডাক্তার ডাক দিতে সাহস পায় না। আবার ওই পেশেন্টের অ্যাটেন্ডেন্ট গেছে, স্যার ডাকছে যে আমাদের ইসিজি হয়েছে, একটু দেখবেন। আবার ওইখানে পাঠিয়েছে, আমি আসতেছি যান বলে আবার শুয়ে গেছে। ওই অ্যাটেন্ডেন্ট কোনো কিছু না বুঝে ডাক্তারকে তাড়াতাড়ি নিয়ে কি করবে, এখানে অ্যাটেন্ডেন্ট পাচ্ছেন, ওই রুগীকে নিয়ে সিলেট শহরে এসে বসে 2 hours বাই দ্যাট টাইম আফটার গেটিং অ্যাডমিশন ইনটু দ্য হসপিটাল শি ডাইড। মিনওয়াইল যখন সে সুনামগঞ্জ হসপিটালে, তার ছেলে লন্ডন থেকে ডাক্তারের সাথে কথা বলেছে, সেখানে ডাক্তার তার সাথে ভালো ব্যবহার করেনি। আই এম গোয়িং টু ইনভেস্টিগেট ফ্রম টুমরো দিস থিং। I have received the letter today. The copy forwarded to the civil surgeon and the director is forwarded to me too. And আপনারা বলেন, আপনাদের শিক্ষা ব্যবস্থায় ডাক্তারদেরকে ওই এথিক্সগুলি তো শিখাতে হবে। সেটা না হয় পানিশমেন্ট দিলাম, কয়জনকে পানিশমেন্ট দিবেন? ডাক্তার তো আমাদের দরকার না। ওই যে একটা কথা আছে না, ডাউনওয়ার্ড টেন্ডেন্সি অফ দ্য স্টুডেন্টস ইন মেডিকেল লাইফ,
এটা কিন্তু আপনাদের ইনভেস্টিগেট করতে হবে। এর মধ্যে যদি আমাদের ডাক্তাররা মরালি এটা ফিল না করে যে উই আর আফটার গড ফর দ্য পেশেন্ট, রিয়েলাইজ করতে হবে। এই এডুকেশনটা কিন্তু আপনাদের ছাত্রছাত্রীদেরকে দিতে হবে। আবার বেশি স্টেজ দিয়ে মাইরা ফেলে না, যেমন আমরা যখন ইন্ডিয়ান এম্বাসির সাথে মিটিং করেছি, ডিজি সাহেব ওয়াজ দেয়ার লাস্ট ইয়ার, বোধ না, ওয়ান গার্ল স্টুডেন্ট কমিটেড সুইসাইড আফটার হ্যাভিং স্ট্রেস। ইউ হ্যাভ টু বিকাম ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য স্টুডেন্টস। ওভারসিজ স্টুডেন্টসগুলি যারা আছে তারা তো এই দেশের পরিবেশের সাথে পরিচিত না। You have to make them acquainted with our social structure, social situation. তাদেরকে ইজি করতে হবে, ফ্রেন্ডলি করতে হবে। এক্সচেঞ্জ অফ ফ্রেন্ডলি থটস and ideas, you have to communicate, you have to make the thing easy for them. নার্ভাস হয়ে যেতে পারে নাকি, মেডিকেল সায়েন্স ইজ এ ভেরি ডিফিকাল্ট থিং। একটা ডাক্তার হওয়া কত কিছু আছে, একটু ভয় পায়, প্রেশার হয়, এগুলিকে ইজি করতে হবে ডাক্তারদের। এটা কিন্তু আমাদের কাছে ইন্ডিয়ান অ্যাম্বাসেডার, নেপাল অ্যাম্বাসেডার তারা চেয়েছে যে তাদের স্টুডেন্টদের সিকিউরিটি আমাদের বৃদ্ধি করতে হবে। সিকিউরিটি বলতে তারা এই যে স্ট্রেস নেওয়া, সুইসাইড করে, এটার জন্য কাউন্সিলিং করতে হবে। এটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু ওনাদের সাথে আলাপ করেছি টু এক্সচেঞ্জ দ্য কারিকুলাম, টু এনরিচ দ্য সিলেবাসেস ফর আওয়ার মেডিকেল স্টুডেন্ট, যাতে করে উন্নত মানের লেখাপড়া করতে পারে। তারা কিন্তু অ্যাগ্রি করেছে। নট অনলি এক্সচেঞ্জ অফ কারিকুলাম, হ্যান্ডস অন ট্রেনিং দেওয়ার জন্য আমরা ইন্ডিয়া এবং ইন্ডিয়ার সাথে ডাক্তার এক্সচেঞ্জের কথা আমরা বলেছি। দ্য হিজ এক্সেলেন্সি দ্য অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাগ্রিড দ্যাট। আমাদের ডিজি সাহেব ছিলেন মিটিংয়ে। আমরা ওইভাবে আমরা আগাচ্ছি যাতে করে বেটার এডুকেশন আমাদের স্টুডেন্টদেরকে দেওয়া যায়। সেইখানে আপনাদেরকে আমি যে জিনিসটা অনুরোধ করবো, আমি তো প্রায় আজকে 54 ডেজ বা 55 ডেজ চলছে, কিছু কিছু জিনিস আমি অবজার্ভ করেছি। আই এম নট এ ডাক্তার, বা দেখার বা জ্ঞান অর্জনের একটা ইচ্ছা এখনো আছে। কাজে দেখি উই হ্যাভ টু রান এ লং ওয়ে টু মেক ডাক্তার্স fully morally equipped with the medical education. আমাদেরকে আরো অনেক, প্রত্যেকের মালিক পক্ষ আপনারা যারা আছেন, আপনাদেরকেও অনেক চিন্তা করতে হবে টু মেক এ ভেরি গুড ডাক্তার। গুড ডাক্তার মিনস মরালি গুড অ্যান্ড এডুকেশনালি গুড। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই, দিব, মনে কিছু নেবেন? আমি যখন সেকেন্ড ইয়ার অনার্স করি ঢাকা ইউনিভার্সিটিতে, one fine evening, afternoon at around 4:30, I was in a very acute problem of breathing. ইদুলা ঝাঁকি, হঠাৎ করে বুকে শ্বাস টানলে পারতেছিলাম না, যেমন মনে হয় বাঁকা হয়ে যেতেছে। ইমিডিয়েটলি আমার মাকে বলে আমি ঢাকায় রাশ করলাম ঈদের দিনই। মা তো বুঝেনি সন্তানের এরকম মন খারাপ। আসলাম, আসে কয়েকজনের সাথে আলাপ করা মাত্রজন আমাকে বললেন ডাক্তার একিউএম নুরুল হক সাহেবের কাছে। আপনারা নিশ্চয়ই অনেকে যারা সিনিয়র ডাক্তার চিনেছে, সলিমুল্লাহ মেডিকেল মিটফুড হাউস। পরের দিনে আমি বিকালে ওনার কাছে গেলাম। আমি এই জন্য ওনার কথাটা বলতেছি, আপনারা আমি যেটুকু ওনার কাছ থেকে পেয়েছি একটু বলবো, আপনাদেরকে করতে হবে এটা আমি বলবো না, আপনাদের বুঝবেন। হি গেভ মি 41 minutes টাইম টু হিয়ার মি ফ্রম মাই চাইল্ডহুড টু দ্য ইয়থ। আমি সব কিছু বললাম। আমি ওনাকে বললাম যে আমার এই প্রবলেম হয়েছে, এখনো কিছু কিছু আছে, আমাকে নিচের দিকে টানে, আমি শ্বাস টানতে পারি। উনি আমাকে আমার শৈশব থেকে জিজ্ঞাসা করলেন। বললাম যে আমার শৈশবে আমার পিতামাতা আমাকে খালি গায়ে কড লিভার অয়েল মাইখা রোদ্রে শোয়া রাখতো প্রায় আধা ঘন্টার উপরে। একজন বড় আলেম একটু সুপারি করে টাকা দিয়ে বাইন্দা গলায় দিয়েছিল, চুষা খাইতে খাইতে আমার শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে, একটু শ্বাস প্রবলেম ছিল, এজমা ছিল। উনি শুনে টুনে ইতিহাস, সুপারি চুষে চুষে খাইয়ে ফেললাম, এরপরে আর আমার শ্বাসকষ্ট ছিল না। উনি একটু হাসলেন, বললেন একটা এক্সরে করেন। এক্সরে করলাম, পরের দিন বিকালে আবার গেলাম। উনি দেখে থেকে এক্সরে রিপোর্ট আমাকে বললো, বকুল সাহেব আপনার কোনো প্রবলেম নেই, আপনার প্রবলেম একটা, শৈশবে যে এজমা ছিল এটা আবার আপনাকে দেখা দিচ্ছে। কোনো এতে ঘাবড়ানি কিছু নেই, 2টা ওষুধ দিচ্ছি, বেন্টুলিন 2 মিলিগ্রাম, আর একটা ওষুধ দিলেন নিফিকার্ড 10 mg। 1 মাসের ওষুধ খাইলাম,
till today from 1979. Alhamdulillah, I'm fine. আমি ওনার নামটা এই জন্য নিলাম, হি গেভ মি 41 minutes টাইম। এখন পরে একটু কি বলতে চাই, জাস্ট ডিডিউস ইউর ওন কনক্লুশন। হি লিসেন্ড মি। I will cite another example of India, Bangalore. 2018 ইলেকশনে পুলিশের বাড়িতে আমার ডান পায়ের টেন্ডনটা 80% ছিঁড়ে গেছিল, দাঁড়াইতে পারতেছিল না। বাড়ির সাথে সাথে যে পড়ে গেলাম, ওই পড়া থেকে ঢাকা এসে ইন্ডিয়া চলে গেলাম। এখানে আমার অনেক বন্ধু বান্ধব, জুনিয়র সিনিয়র আলাপ করলাম, অপারেশনের কথা বলে, কি করবেন অপারেশন করে জানতে চাইলাম। একজন শিক্ষিত মানুষ, সবকিছু শুনে একটু ভয় পায় না। একজন ফ্রেন্ড আমাকে বলো, তুমি একটু ব্যাঙ্গালোরে যাও। গেলাম, সংক্ষিপ্ত করে ফিরে পরের দিন দেখলাম ডক্টর হাকলামানি। ওনার নামটা কেন বলতেছি আপনারা বুঝবেন আমি কেন ওনার কথাটা বলছি। গেলাম, পরে আমাকে একটা চেয়ারে বসে, একটা জল চৌকি বলে এতটুকু উঁচা, উনি নিচে ফ্লোরে বসে গেলেন, একদম স্ট্রেট অন দ্য ফ্লোর। হি সেড, আমার পাটাকে তুলে জল চৌকির উপরে রাখলাম, একটু প্রস্তুতি হইলাম, ওনার বুকের কাছাকাছি আমার পায়ের আঙ্গুলগুলি চলে গেল। উনি পাটা আমার মোজা খুলে সব দিকে টিপে টোপে দেখলে একটা এমআরআই করেন। এমআরআই পরে বললো, আপনার কোনো অপারেশন করা লাগবে না, আমি একটা জুতা দিচ্ছি অর্থোপেডিক শু, এটা পরে 21 দিন থাকবেন, রাত্রে শুধু শোয়ার সময় খুলে রাখবেন। করলাম, 21 দিন পরে ভালো। আঙ্গুলে ভর দিতে পারতেছি না, মোড়ার উপরে পুরা ভর দিয়ে আবার ফোন করলাম যে আমি তো আঙ্গুলে ভর দিতে পারি না। ডায়াগ্রাম করে 3টে এক্সারসাইজ পাঠালো 1 সপ্তাহ করার জন্য। করলাম, ভালো, আঙ্গুলে ভর দিতে পারি, এখনো ফাইন। ফ্রম 2018 টু দিস ডে 8 years। আমি কথাগুলি বললাম যে পেশেন্স অফ দ্য ডাক্তার, ইউ হ্যাভ টু হিয়ার ইউর পেশেন্স। ওই যে 27-এর কথা বলেন কনস্টিটিউশনের, এখানে আমারও কিন্তু 27 পাওয়ার কথা, বিকজ আই এম এ পেশেন্ট। পাবো না? পেতে হবে আমার, যেটা আমাকে নুরুল হক সাহেব দিচ্ছেন। আমার কথাটা হলো, রুগীরা আল্লাহর পরে আপনাদেরকে যে কি মনে করে, এটা কিন্তু আপনাদের ভাবতে হবে। পিতা মাতা স্বামী স্ত্রী একজন সবাইকে সবাই বলে যে একমাত্র ডাক্তার যা বলেন তাই রাখে। এখানে কিন্তু নৈতিকতারই ব্যাপার। আবার যদি ব্যাড এক্সাম্পল না দেওয়াটাই ভালো। এটাই বলবো, ডাক্তার আর নেক্সট টু গড ফর দ্য পেশেন্ট। এটা আপনাদের শিক্ষা দিতে হবে ছাত্রদের। কারণ এই শিক্ষাটা পাশাপাশি না দিলে শুধু কমার্শিয়াল শিক্ষাই নিয়ে যাবে, উন্নত মানের নুরুল হক হতে পারবে না। বা আপনারা যারা সিনিয়র ডাক্তার আছেন, আল্লাহর রহমতে আমাদের দেশে অনেক ভালো ভালো ডাক্তার, আমাদের সন্তানেরা কারো চেয়ে কম ব্রিলিয়েন্ট না। এই যে আমার থানার একটা ছেলে নাসার মঙ্গল গ্রহে যাচ্ছে আমেরিকাতে, একদম চাষির ছেলে, ইজ ডিউ টু হিজ মেরিট। কাজে আমাদের মেধা আছে, শুধু মেধাটাকে প্রয়োগ করা শিখাইতে হবে আপনাদের। আপনারা যারা মুরব্বী, আল্লাহর মত আমাদের যারা আপনারা করেছেন তারা অল্প সিনিয়র ডাক্তার, একটু সাথে যেন মেডিকেল এথিক্সটা যেন শিখে, মরালটা যেন শিখে, ডাক্তারের দায়িত্ব এটা একটু আপনারা খেয়াল রাখবেন। তাইলে আমাদের খুব ভবিষ্যৎ। এই যে করোনার সময় আমাদের এতগুলি ডাক্তার, মোর দেন 100 ডাক্তার ডাইড ইন করোনা, এটা কিন্তু অনেক স্যাক্রিফাইস, এটা হাই মরালের জন্যই তারা গিয়েছে। কাজে আমরা আশা করবো আমাদের এই 18 মতান্তরে 20 কোটি মানুষের দেশের যে আমাদের ডাক্তারের সংখ্যা কম, আপনাদেরকে আরো অনেক পরিশ্রম করতে হবে। ইউ হ্যাভ টু রান এ লং ওয়ে, হ্যাঁ, টু সেভ আওয়ার পেশেন্টস। আপনারা করবেন ইনশাল্লাহ। আপনাদের যে প্রবলেমগুলি আছে, যেমন অটোমেশনের মাইগ্রেশন, এটা আমি শুনলাম খুব মনোযোগ দিয়ে। আমি আমার ডিজি মহোদয়কে বলেছি, আমরা আগামী মাসে, আমাদের এই সংসদ চলছে এখন, 28 তারিখ পর্যন্ত চলবে। মে মাসে ফার্স্ট উইকে আমরা আপনাদের টোটাল প্রবলেম নিয়ে একটা মিটিং ডাকবো, অ্যান্ড আই শুড ইনভাইট 5 মেম্বার্স ফ্রম ইউ, যারা আপনারা ভালো জানেন। আপনাদের কথাগুলি শুনে উই মাস্ট ট্রাই টু সলভ ইউর প্রবলেমস মিউচুয়ালি। ইনশাল্লাহ আমরা করবো। সেখানে অটোমেশন, সেখানে আপনাদের ওই যে কাউন্সিল, আপনাদের ভবন, এটা নিয়ে আলাপ করেছি, এটার ব্যাপারে আলাপ করবো। অটোমেশন, সিস্টেম অফ অ্যাডমিশন, আরও জায়গা হচ্ছে কীভাবে ভর্তি, সব কিছু মিলিয়ে আপনাদেরকে নিয়ে একটা রিকনসিলিয়েশন অবস্থায় পৌঁছে, একটা ব্রেকইভেনে পৌঁছে আমরা চেষ্টা করব বোথ পার্টি স্যাটিসফ্যাকশন রেখে কীভাবে প্রাইভেট সেক্টরকে উন্নত করা যায়। গভর্নমেন্ট ক্যানট সাপোর্ট দ্য ফুল ডিমান্ড অফ দ্য পপুলেশন। এখানে আপনাদের এগিয়ে আসতে হবে। অনেক দিকে আপনাদের অবদান অনেক আছে, আরও অবদান আপনাদের রাখতে হবে। সেটাকে ইজ করার জন্য, আপনাদের মানসিক স্যাটিসফ্যাকশনটাকে বৃদ্ধি করার জন্য ইনশাল্লাহ যতটুকু পর্যন্ত করা সম্ভব হবে। ইউ পিপল আর অলসো হাইলি এডুকেটেড। খালি আপনারা যে আমাদেরকে চাপবেন এটা করে, নট দ্যাট উইচ ওয়ান ইজ অ্যাকসেপ্টেবল অ্যাজ কম্পেয়ার্ড ইন দ্য সোশ্যাল সিচুয়েশন অফ আওয়ার কান্ট্রি। যেটা অ্যাকসেপ্টেবল হবে সেটা করার জন্য ইনশাল্লাহ আমি
চেষ্টা করব। আমি যতদিন আছি মিনিস্ট্রিতে আই মাস্ট ট্রাই টু রিজলভ অল দ্য প্রবলেমস ফর দ্য বেটার প্রোগ্রেস অফ দ্য এডুকেশন অ্যান্ড বেটার প্রোগ্রেস অফ দ্য হেলথ সিস্টেম ইন আওয়ার কান্ট্রি। আমি এটা চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। আপনাদের সবার সহযোগিতায় আমরা তো যেটা আমি শূন্য ভান্ডার থেকে শুরু করে মিজেলসটাকে অনেকটা তো অ্যারেস্ট করতে আমরা সক্ষম হচ্ছি, আপনারাই মেইন, কিন্তু আমরা তো পারতেছি ইনশাল্লাহ। আমরা 18 ঘন্টায় আইসিইউ স্টার্ট করেছি মহাখালীতে, এবং রাজশাহীতে আমি প্রাইভেট ভিক্ষা করে করে আপনাদের কাছ থেকে নিয়ে আমি ভেন্টিলেটর সাপ্লাই দিয়েছি। আমি আরেকজন ডাক্তারের নাম বলবো আপনাদের, ডক্টর ICDDRB, এর নাম ওনার তাহমিদ সাহেব। কালকে আমি শিশু পাঠে গেছিলাম, ওই রিসা একটা বাচ্চা জমজ বোন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ওদেরকে দেখতে গেছিলাম। তো জানেন আমি এজেড পার্সন, তো মিজাজ একটু ভয় পাই কারণ অ্যাজমা রোগী ছিলাম। তারপর গেছি, আল্লাহর উপর ভরসা করে গেছি, আলহামদুলিল্লাহ অসুবিধা তো হয় নাই। তার মার সাথে কথা বলছি, ওদের দেখলাম শিশু হাসপাতাল যে আইসিইউ, আই ক্যান কম্পেয়ার ইট উইথ ওভারসিজ আইসিইউ, মাশাআল্লাহ ভেরি গুড। এবং আমরা যে ভেন্টিলেটারগুলি দিয়েছি সব কাজ করতেছে। তারপর ডক্টর তাহমিদের যে কন্টেইনারের যে নতুন উদ্ভাবন ফর ইনফ্লো অ্যান্ড আউটফ্লো অফ দ্য অক্সিজেন, যেটা লাংটা বন্ধ হয়ে যায় শ্লেষ্মায়, হ্যাঁ, অক্সিজেন অ্যাকসেপ্ট করে, অক্সিজেনটা কন্টেইনারে যায়, কন্টেইনারের পানিতে বুদবুদ হয়, বুদবুদ থেকে অ্যাগেন ইনফ্লো হয় লাঙে অক্সিজেন, লাংটা ক্লিয়ার হয়ে যায়। আল্লাহর মধ্যে পিপলস আর গেটিং বেনিফিট আউট অফ দ্যাট। আমাদের ডাক্তাররা করেছে, কিন্তু এটা মাথা নত করে আমরা ওনাকে মানে রেসপেক্ট করি, যে উনি নিজে মানে স্বপ্রণোদিত হয়ে আমার কাছে গিয়ে বলছে, পরে আই টক টু দ্য প্রাইম মিনিস্টার, এবং আমরা সেটা উদ্বোধন করে দিচ্ছি। এখন প্রত্যেক হসপিটালে আমরা দিচ্ছি। এবং আমরা, আপনারা জানেন, ইমার্জেন্সি আমরা এই মোকাবেলা করার জন্য ভেন্টিলেটর নিয়েছি। মানিকগঞ্জে আইসিইউ করেছি, রাজশাহীর আইসিইউতে আমরা 6-7টা ভেন্টিলেটর দিয়েছি, এবং মানে ডিসিসি নর্থে সেখানে আমরা আইসিইউ এবং ওয়ার্ডের জন্য প্রস্তুত বিস্তর জায়গা আমরা রেডি রেখেছি। আমরা শিশু হাসপাতালে আইসিইউ দিয়েছি, মুগদা হাসপাতালে করেছি। আরও 12টা আইসিইউ যেগুলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা প্রজেক্টে বন্ধ হয়ে গিয়েছিল, আগামী সপ্তাহে ওই 10টা আইসিইউ আমরা চালু করতে যাচ্ছি ইনশাল্লাহ, ফুল ফেজের ভেন্টিলেটর দিয়ে চালু করতে যাচ্ছি। মিজাজ আমরা ফাইট করছি। 12 তারিখ আপনারা জানেন আমরা ঘোষণা করেছিলাম ফ্রম 4th মে অল ওভার দ্য কান্ট্রি আমরা ভ্যাকসিন নিয়ে যাবো। 12 তারিখ থেকে আগামীকাল থেকে হচ্ছে আমাদের ঢাকা সিটি কর্পোরেশন, বোথ নর্থ অ্যান্ড সাউথ, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন। উই আর সাপোজ টু গো ফর ভ্যাকসিনেশন অল ওভার দ্য কান্ট্রি ফ্রম 3rd or 4th of May। আমরা ওটাকে এগিয়ে নিয়ে আসছি। উই আর গোয়িং টু স্টার্ট ফ্রম 20th of April অল ওভার দ্য কান্ট্রি। আমরা মাঠ কর্মীদের রেখেছি। এবার একটা নতুন সিস্টেম, বোমা আছে না, আগের দিনে বোমা ইলেকশনে ব্যবহার করতো, ওই বোমা দিয়ে আমরা লোক নিয়ে করে আমরা গ্রামে গ্রামে বোমা মারাইতেছি মানুষকে সজাগ করার জন্য, যে 20 তারিখ থেকে আমরা ওইটারও মানে দিচ্ছি, ভ্যাকসিনে আমরা যাচ্ছি, চেষ্টা করছি। বোমা হয়েছে টিনের বোমা, এত মাইক পাবো কই, টাকা তো দিবেন না, বোমা দিয়ে, হ্যাঁ, চুঙ্গার মতো ওইটা দিয়ে এখন বলাচ্ছি আমরা ইউটিউবার্স। যাই হোক, আমরা আপনাদের জন্য চেষ্টা করেছি। ল্যান্ডের কথা আপনারা বলেছেন, ওইটা আমরা একই মিটিংয়ে ডিজির সাথে আমি আলাপ করেছি। আপনাদের সাথে মে মাসে ফার্স্ট উইকে যেটা করবো ইনশাল্লাহ, আমরা ওইটা নিয়ে আপনাদের সকল প্রবলেমগুলি নিয়ে আমরা দীর্ঘ সময় লাগবে, এটা আলাপ করে একটা রিজলভ করার চেষ্টা করবো, যাতে বোথ হ্যান্ডে যাতে অ্যাকসেপ্টেবল হয়। এটুকু আপনাদেরকে আমি অ্যাসিউর করতে পারি। আই এম এ ম্যান অফ ওয়ার্ক। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করতে। আপনারা জানেন, আপনাদের দাবির প্রেক্ষিতে ম্যাডাম গেছিলেন, আরও শাহাবুদ্দিন ভাই গেছিলেন, ওই যে মেরিট স্কোর 7, সেটা আমরা মানে নেপাল, 2টা দেশ থেকে কিন্তু বেশি আসে, ফ্রম নেপাল অ্যান্ড ফ্রম ইন্ডিয়া। তা আমরা মেরিট স্কোরটা মানে উই হ্যাভ ডিসাইডেড টু ব্রিং ইট ডাউন টু 6 from 7, যাতে করে ছাত্র সংখ্যা বেড়ে যায় আপনাদের, ওইটার দিকে তাকে আমরা এটা করতেছি। আর প্রাইভেট আমরা পিপিপিতে আমরা যে মানে ট্রান্সফার অফ পেশেন্ট ফ্রম পাবলিক, বিশেষ করে ফ্রম মেডিকেল কলেজ হসপিটাল, আমাদের এটাও ইনশাল্লাহ আমাদের কয়েকটা মিটিং ওনারা করেছেন। আগামী মাস থেকে আমরা এফেক্টিভ করতে চাই, বাট বিফোর দ্যাট উই হ্যাভ টু রিজলভ সাম ফিনান্সিয়াল ইস্যুস, যেটা আপনাদের একজন বলেছেন। এটা আমরা আগামী মাসে ইনশাল্লাহ শেষ করে উইল স্টার্ট ইট। আমরা 3টা হাসপাতালকে আইডেন্টিফাই করেছি। প্রথম আপনাদের সাজেশন একটা বলুন, ওয়ান ইজ ইউনাইটেড, শাহাবুদ্দিন সাহেবের এটা, আর হলো সমরিতা। উই আর গোয়িং টু অ্যাড অ্যানাদার হসপিটাল, ফেসিলিটিস আছে, ওটাকে ডাক্তার ম্যানেজমেন্ট যদি তারা গন্ডগোল বন্ধ করে, অনেক গন্ডগোল ডাক্তারদের মধ্যে, এটা হলো ইম্পালস। আজকে এটা আলাপ হয়েছে আই স্পেশালিস্ট মাহবুব সাহেবের সাথে, ওনারা এটাকে ম্যানেজমেন্টকে সুন্দর করার চেষ্টা করছে, করলে ওইটাকে আমরা ইনক্লুড করব। গভর্নিং বডি ফরমেশন সম্বন্ধে আপনারা কয়েকটা কথা বলেছেন। এই গভর্নিং বডি ফরমেশনে এটা আমরা আপনাদের সাথে ওই মিটিংয়ে একবার আলোচনা করে নেব না, আমাদের আপনাদের সাথে মিটিং আমরা আলোচনা করে নেব ইনশাআল্লাহ।
লোনের কথা যেটা বলছেন এটা জবাব আপনাদের ভিতর থেকে একজন দিয়েছেন। আসলে লোন দেওয়াটা খুব কঠিন ব্যাপার না, উন্নত বিশ্বে লোন দিচ্ছে, আর মেডিকেল সায়েন্সে অনেক গরিব মানুষ যায়। আমাদের কাছেও কিন্তু অনেক আজকে একটা অনুরোধ পাইছি, সব টাকা দিতে পারবেন না, আপনাদের কোনো একটা হসপিটালে অনুরোধ করার জন্য আমি কিছু টাকা কম নেওয়ার জন্য। আমি বুঝাই বললাম দেখো সে প্রাইভেট এন্টারপ্রিনিয়ারশিপ, আমার কথা শুনতে বাধ্য না বা শুনবেও না, আচ্ছা দেখবো তবু। অনেক গরিব মেধার সম্পন্ন, যেমন আমার এলাকার একটা ছেলে গতবারে পরীক্ষায় ফার্স্ট হয়েছে মেডিকেল বাংলাদেশে, হিজ ফ্রম মাই কনস্টিটুয়েন্সি, যে ফার্স্ট হয়েছে, বাট গরিব, নিশ্চয়ই মেধাও চান্স পেয়েছে পুয়ার কোটায়। তো এই গরিব ছেলেদের লোন দিতে আমাদের অসুবিধা নেই, বাট উই হ্যাভ টু রিকভার দ্যাট মানি ব্যাক টু আওয়ার ওন বক্স। কারণ তো পাবলিকের টাকা, টাকা তো ছেড়ে দেওয়া যাবে না, কারণ এমনি তো আপনারা দেখেন, আপনারাই তো সমাজকে চালাবেন, সমাজকে রিমোল্ড করতে হবে আপনাদের। এই যে একটা যুদ্ধ চলছে, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে ফুয়েলের দাম বাড়েনি। আর যদি বলি যে আমার গ্লাসটা অর্ধেক গ্লাস শূন্য, আরেকজন বলবে অর্ধেক গ্লাস পানি ভরা, তা আমি বলি পৃথিবীর এমন কোনো দেশ নেই যে কেউ ভর্তুকি দেয় এখন এই ফুয়েলে। এমন কোনো দেশ নেই যে এখানে এবার বাড়ায় নেই তেলের দাম, এক্সেপ্ট উই দ্য পুয়ার গাইজ, আমরা বাড়াইনি। এটা কিন্তু ইকোনমিক্যালি নট এট অল এ ভায়াবল ডিসিশন ফর দ্য গভর্নমেন্ট। উই হ্যাভ টু ইনক্রিজ, আমরা কিন্তু বাড়াইনি মানুষের কথা চিন্তা করে। বাট একটা পর্যায়ে এরকমই যদি থাকে, ইফ দ্য নন স্টপ যদি যুদ্ধ চলে, উই হ্যাভ টু রিথিঙ্ক দ্য সিচুয়েশন, কারণ এছাড়া আমাদের কোনো উপায় নেই, তখন করতে হবে। আমি কথাটা এই কারণে বললাম, কাজে আমাদের তো লোনগুলি রিকাভার করতে হবে। এই যে আমাদের দেশের একটা ফ্যাশন, লক্ষ লক্ষ কোটি টাকা মাইগ্রেট করে ওভার ইনভয়েসিং এন্ড আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে টাকা ফ্লাই করে চলে গেছে না, কত টাকা কিভাবে নিচে আমরা গভর্নমেন্ট এসে সবই জানতেছি। তা আমরা যদি আমাদের মোরালকে হাই না করি, দেশটা টিকানি খুব কঠিন হয়ে যাবে। আমরা চেষ্টা করতেছি, আপনারা জানেন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার ইজ ট্রাইং টু চেঞ্জ এভরিথিং। আমরা যে ফুয়েলটা মন্ত্রী হিসেবে পাই 30% হি হ্যাজ অলরেডি কাট, এবং বলছে টু গেট রেডি ফর 100% কাট। মানে এটুকু ইঙ্গিত দিয়েছে প্রয়োজনে মিন্টু রোডে যারা থাকেন হাইটে অফিসে যেতে হবে। ইজ ট্রাইং টু অ্যাকোমোডেট দ্য ফিনান্সিয়াল সিচুয়েশন অফ দ্য স্টেট অ্যাট দিস ওয়ার। কাজে আমরা টাকা দিতে পারি, টাকা ধরেন আগামী বাজেট আছে, টাকাটা রিফান্ড পাবো কিভাবে, যেটা বলেছেন। চাকরির তো গ্যারান্টি নেই অনেক সময়, বা অল্প বেতন পাইলে বিয়ে করবে, বউ চালাবে, বাচ্চা হবে, বাচ্চা চালাবে, হয়তো ওখান থেকে মাসে 2000 টাকা বা 1000 টাকা দিতে সার্থক হবে না। যে অনেক কিছু চিন্তার ব্যাপার আছে, তবু এটা উই মে ডিসকাস ইট মিউচুয়ালি। ছোটো থেকে যদি স্টার্ট করা যায়, কিছু কিছু হয়তো বা করা যেতে পারে। এটা ম্যাটার্স টু বি ডিসকাস উইথ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। আমরা সেটা আমাদের ওই মিটিং আলোচনা করে উই মে রেজ দ্য ইস্যু টু আওয়ার অনারেবল SPM। হ্যাঁ, মানে দেখা যাক, ওটা একটা চিন্তার ব্যাপার আছে। গভর্নিং বডিটা আমি আপনাদেরকে বলেছি, আর অটোমেশন, মাইগ্রেশন সবই ভালো হলো। আই থিঙ্ক আই হ্যাভ বিন এবল টু draw attention on all the points. প্রাইমারি কেয়ার, আমি আবার একটা জিনিস আপনাদেরকে অনুরোধ করবো, এই যে প্রাইমারি কেয়ার আমাদের গ্যাপ হচ্ছে, বললেন তো ভাই, ডাক্তার এডুকেশনের দিকে কেন ছেলে মেয়েদের অ্যাটেনশন কমে যাচ্ছে? এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে বায়াস ফ্রম ওয়েস্টার্ন কান্ট্রিজ। একটা হলো ওয়েস্টার্ন কান্ট্রিজে আপনি যান, ওরা খুব উচ্চ শিক্ষা নেওয়ার পক্ষে না, এ লেভেল ও লেভেল পাস করে পান। তারা তো ইংরেজি এমন জানে যে একটা পিজার দোকানে চাকরি নেয়, পিজা বিক্রি করে 7-8 ঘন্টা দাঁড়ায় থাকলে 2 দিন চলার টাকা পায় না। এই একটা প্রভাব কিন্তু আমাদের দেশেও কিছু কিছু আসতেছে, মানে জব ওরিয়েন্টেশন, জব মোটিভ, ফার্স্ট টু আর্ন মানি। এটা কিন্তু আমাদের পোভার্টি থেকে আসতেছে, কারণ পিতামাতার প্রতি অনেক সন্তান দায়বদ্ধ থাকে। কারণ আমি একটা কলেজ চালাই, টু বিলিভ মি, আমার পরে যে ভালো ভালো মেয়েরা যারা এই গোল্ডেন GPA পায়, কী করে? বাবা তরকারি বিক্রি করে, বা দেন আই নো দেম, আই হেল্প দেম। তরকারি বিক্রি করে, কারো বাবা রিক্সা চালায়, CNG চালায়। এই মেয়ের কথা বলা হয়েছে এখানে, মেয়েরা কিন্তু অনেক বেশি এখন লেখাপড়ায়, বিশেষ করে এই মেয়েরা সাংঘাতিক পিতৃভক্ত হয় ছেলেদের চাইতে। এই মেয়েগুলি বেশিরভাগই জব করতে চায় তাড়াতাড়ি, মানে সহজ লেখাপড়া, জবে ফিরতে চায়। যেমন নার্সিংয়ে চলে যাচ্ছে, ব্রিলিয়েন্ট মেয়ে, নার্সিং ইজ এ ভেরি গুড অকুপেশন, চলে যাচ্ছে অনেক নার্সিংয়ে। আমার কলেজ থেকে GPA 5 পাও মেয়ে নার্সিংয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি নার্সিং গেলা কেন? স্যার, আমার
ফ্যামিলির অনেক প্রবলেম আছে, আমার বাবা আমাকে আমার যত তাড়াতাড়ি সম্ভব সাহায্য করতে হবে। আমি বিদেশও যেতে চাই, নার্সদের অনেক ডিমান্ড, নিউ নিউ এভিনিউজ আসতেছে ওপেন এখন সবার জন্য, কাজে কে কোথায় গেলে ভালো টাকা উপার্জন করতে পারবে ওইটার দিকে চিন্তা করতেছে। এখন এটার জন্য কিন্তু মোটিভেশনাল ওয়ার্ক আপনাদেরই করতে হবে যারা ডাক্তার, ওদেরকে শিখাতে হবে যে মানুষ বাঁচাতে হলে ডাক্তার সৃষ্টি করতে হবে। ওই ছেলের সন্তান হলে তাকে বাঁচাতে হলেও ডাক্তার সৃষ্টি করতে হবে, নিজে ওদের উপরে ছেড়ে দেন যুক্তিটা। তাহলে আমার মনে হয় যদি আপনারাই পারবেন ফেরাতে বা এটা নিয়ে আপনারা সেমিনারও করতে পারেন, নতুন যখন ছেলেমেয়েরা পাস করে ইউ ক্যান কল ইন দ্য ওপেন ডিসকাশন, বড় বড় অডিটোরিয়াম, ওই ব্যাপারে আমরা আপনারা বললে ইনিশিয়েটিভ নিতে পারি, একটু মোটিভেট দ্য স্টুডেন্টস টু কাম ইন দিস লাইন, মেডিকেলে লেখাপড়া করা যায়, এটা করা উচিত। না করলে এমন একদিন আসবে, এখন তো 10-12 হাজারে একজন ডাক্তার, তখন ডাক্তারই পাবো না আমরা। আলহামদুলিল্লাহ একটা কথা কিন্তু আমি কিন্তু আপনাদের গর্ব করি অনেক। আমি বলি পশ্চিমা দেশে একটা রুগী যদি কাশি দিয়ে গলা ব্যথা হয় বা ওই যে আমার মতো শ্বাস আটকা যায়, তাহলে তো ডাক্তার পাবে না 3-4 দিন, ওই ইয়াতে ইউএইচএফপিতে যায়, গেলে একটা বলি দেয়, অনেকক্ষণ লাইন ধরে থাকতে হবে। আর আমাদের দেশে রিমোটেস্ট মার্কেটটা তো বিকালবেলা গেলে একজন এমবিবিএস ডাক্তার পাওয়া যায়। দ্যাট ইজ দ্য সাকসেস অফ আওয়ার প্রাইভেট হসপিটাল ওনার্স বা মেডিকেল ওনার্স। আপনাদেরই অবদান সেটা পাওয়া যায় ইনশাল্লাহ। কাজে আপনাদেরকে খাটো করার কোনো অবস্থা নেই। অবশ্য মাঝের আগে একটা কথা বলছিলাম একজনকে, আপনারা জানেন, আমি আবার রিপিট করবো না, আবার আজকে এটা কোট করে কেন বলছিলাম বলেন। আমার 11টা শিশু মারা গেল 2 days। আমি মন্ত্রী বা আমার সচিবরা আছেন, আপনি জানাবেন না যদি আপনার দায়িত্বে থাকেন একটা হসপিটালে? ইজ ইট নট ইউর ডিউটি টু ইনফর্ম আস যে আমার রুগীগুলি মারা গেছে, এই কারণে মারা গেছে? পরের দিন পত্রিকা দেখে যখন জিজ্ঞাসা করলাম রিপোর্ট দেন কেন মারা গেল, সন্ধ্যায় ফোন করলাম, সারা রাত্র উনি আমাকে ফোন করলেন না। পরের দিন সকালে আমার পিএসকে দিয়ে ফোন করালাম, পরে 2টার সময় রিপোর্ট পাঠালেন ওনার ভেন্টিলেটার নেই। আমি তখন কি বলবো? ওনার যে ভেন্টিলেটার নেই, আমার মানুষকে তো বাঁচানি, আমাদের দায়িত্ব আল্লাহর পরে নাকি? আপনি ডাক্তার, আপনি আমার রুগীর কি লাগবে আপনি দেখবেন না? বলতে তো হবে আমাকে, বলেন। পরের দিন আমি 7টা ভেন্টিলেটার পাঠিয়েছি আলহামদুলিল্লাহ। তারপরে ক্যাজুয়ালিটিস তো আমার নেই, তো ওইটার আগে বলছিল ডাক্তার গুলি করে, এটা বলবো না, আবার প্রবলেম হবে, বুঝছেন? এর আগে বলে ফেলছে, কিন্তু এটা তো ওনার উচিত হয়েছে বলেন আপনারা। আমার 11টা বাচ্চা তো মারা গেছে। আমি মহাখালীতে যখন একটা বাচ্চা মারা গেল, এট দ্য স্টার্ট অফ দিস মিজেলস ক্রাইসিস, মানে অ্যাটাক, 12টার সময় খবর পাইলাম ওইখানে একটা বেবি মারা গেছে। বেবির বাচ্চা মা বাপ ডাক্তারের উপর মানে খারাপ ব্যবহার করছে। তাড়াতাড়ি 1টার সময় কোনো একটাই গেলাম, আমি গেলাম, সচিবকে ডাকলাম, আমার ডিজি হেলথকে ডাকলাম, গেলাম, শুনলাম কি ব্যাপার, রুগীর ক্লেম, ডাক্তার বলেছে যে আপনি অন্যত্র একটা আইসিইউতে নিয়ে যান। তা আমি রুমে গিয়ে ডাক্তার বললাম, আপনি তো রুগীকে এই কথা বলা উচিত হয় না, আপনি একটা আইসিইউ খুঁজে নেন, আইসিইউ আপনার দায়িত্ব খোঁজা, আর না সাথে সাথে চলেন আপনাকে ওইখানে পাঠাই, রুগীটাকে আইসিইউতে আমরা পাঠাচ্ছি। আমি ডাক্তারকে একটু রাগ দেখালাম, সে আন্ডারস্টুড যে ওনার একটা ভুল হয়েছে। কি করলাম, ওইখানে WHO যেটা বললাম একটু আগে 10টা আইসিইউ অন্য জায়গায় একটা প্রজেক্ট ছিল, ওই প্রজেক্টে দে ইস্টাবলিশ 17 or 18 ICUs in different parts of the country district headquarters, and one was in that infectious disease hospital. সেই 6 তলায় উঠলাম, 4 তলায় গিয়ে দেখলাম ফাইন, কি নাই, লুক নাই। বলছি লুক নাই, এটা একটা কথা? আমার মানুষ মারা যাচ্ছে, আমার শিশুরা মারা যাচ্ছে, নিষ্পাপ সন্তানরা মায়ের বুক খালি করে চলে যাচ্ছে, আইসিইউ আছে, আপনারা আমাদেরকে বলবেন না? নেক্সট ডেতে আমরা 4টার মধ্যে ওই আইসিইউতে অ্যাটাচমেন্ট দিয়ে ডাক্তার, নার্স, সুইপার দিয়ে আমরা আইসিইউ চালু করেছি আল্লাহর রহমতে। একটা লুকার পর আমাদের ওইখানে মারা যায়। উই আর ট্রাইং, কাজে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আবার অ্যাগেন আই হ্যাভ কাম ব্যাক টু মানে মেডিকেল এথিক্স। যাই হোক, আমাদের চেয়ে আপনারা ভালো জানেন। যাই হোক বাবা, আপনারা রাগ ঠাক করেন না, আল্লাহর পরে আপনারা আমাদের সব কিছু একটু অসুখ হলে দৌড়ে আপনাদের কাছে ভালো করে দেখেন। এটা একটা সোয়াব, এটা কিন্তু সবকা আয় জারিয়া। এই যে আমাকে একটা মানুষকে খুশি করে যান, আর একটু সময় নেব আমার নির্বাচনের আগে, ভাল লাগতেছে বলতে আপনাদেরকে। কেন বলি না, শুনতে ভালো লাগবে। ইলেকশন হয় বাপ শিডিউল আসে বাপ, আমি আমার গ্রামের বাড়িতে ব্রেকফাস্ট করে বেরিয়েছে, লিচু গাছ আছে, দেখি একটা মেয়ে বসে আছে, আর একটা বয়স্ক মহিলা, একটা মানে ইয়ত একটা মেয়ে, 17-18 বছর। গেলাম মেয়েটার সামনে, দেখে আমার মনে হলো মেয়েটা সিরিয়াসলি অসুস্থ। আমরা তোমার কি হয়েছে? তার আগে তো একটা পেটটা হচ্ছে, আমি ভাবলাম সাহেব ওদের প্রেগনেন্ট। আমি বললাম মা তোমার কি হয়েছে? স্যার আমি বাঁচবো না। আমি বললাম কেন, কি হয়েছে? আমি মেডিকেলে গেছিলাম, আমার পেটের ভিতরে একটা বড় টিউমার,
তখন ভাবলাম বোধহয় ক্যান্সার হয়ে গেছে, বাঁচবে না, মুখটুক একদম চামড়া ফাটা। আমি বললাম তুমি কি চাও? স্যার আমার একটু চিকিৎসা করাবেন। আমি কিছু করাবো। তা আমি একটু ঢাকা মেডিকেলে পাঠাইলাম যে ওখানে যাও, গিয়ে ভর্তি হও, যা লাগে আমি দেখবো। মেয়েটা এসে ভর্তি হলো। আমার 2 দিন পরে ফোন করলো, ইলেকশন শিডিউল তখনও ঘোষণা হয়নি। স্যার আমার 20,000 টাকা লাগবে। বলে কেন? স্যার ডাক্তাররা বলছে। আমি বলছি তুমি কোথায়? কারণ স্যার মেডিকেলে। এটা আমি খুব বিশ্বাস করি না, ফ্র্যাঙ্কলি অনেকে ফ্রড করে আমাদের সাথে টাকা দিলে। আমার ছাত্রদলের একজন নেতা এখানে চিনে টিনে, আমি ওরে বললাম তুমি একটু যাও তো, এত নম্বর ওয়ার্ডে এত নম্বর রুগী আছে, ডাক্তারের সাথে আলাপ করবো, কত টাকা লাগে সব কিনা দিবে। গেল, গিয়ে পাইলো। আমি বললাম ডাক্তারের সাথে আলাপ করো। ডাক্তারের সাথে আলাপ করুন, 17,800 টাকা মেডিসিন ফেরত দিলেন। আমি বললাম কিনে দাও। সব কিনে দেওয়া হলো। পরের দিন অপারেশন হলো, পরের দিন আবার 3,000 টাকা, 20,800 টাকা দিলাম। ইলেকশনের শিডিউল ঘোষণার 7 দিন পরে আমি ব্যস্ত, বাইরে কাজে যাবো, বের হয়ে দেখি আমার লিচু গাছের তলে 2 জন মহিলা বসে। আমি ফার্স্টে বুঝতে পারিনি, হঠাৎ মনে হলো যে ওই মেয়েটা নাকি। ধর 15 দিন পরে গিয়া সামনে দাঁড়ালাম, বলছি তুমি কি ওই মেয়েটা যার অপারেশন হয়েছে? হ্যাঁ স্যার। তোমার তো স্বাস্থ্য ভালো ছিল। স্যার আল্লাহ আল্লাহ না, স্যার আপনি আমার ভালো করেন। আমি না, আল্লাহর নাম কথা, আল্লাহ তোমাকে ভালো। তার স্বাস্থ্য ভালো হয়েছে, মেয়েটার স্বাস্থ্য ভালো হয়েছে। বলেন এই যে ডাক্তার তাকে সেবাটা দিল, এটা কি খালি আমি কোরআন পড়লে হবে? কোরআনের সাথে আমার নৈতিকতাকে তো ইনভেস্ট করতে হবে মানুষের জন্য। কোরআন তো এই নৈতিকতা, এটা তো মেডিকেল এথিক্স। ডাক্তার ভালোভাবে হয়তো আমার কথা শুনে একটু বেশি করেছে, এটা ঠিক না। প্রত্যেকের জন্য করতে হবে, এটাই এথিক্স। ওই সুযোগটাই আমাদের সমাজে আমাদের সৃষ্টি করতে হবে। ওই যে সংবিধানের 27, ওইটা আমাদের সৃষ্টি করতে হবে প্রত্যেক নাগরিকের জন্য, আমাদের সৃষ্টি করতে হবে। কাজে আমি আমার বক্তব্য দীর্ঘিত, আমার মনে হয় আমি কিছু বেয়াদবি করে ফেলেছি, আপনাদের হাতে অনেক বেশি বলে ফেলেছি। ইনশাল্লাহ আমি যতদিন আছি মিটিং করে আপনাদের সকল সমস্যা শুনবো, যা যা বলেছেন আরো যদি থাকে, এবং যথাসাধ্য চেষ্টা করব রিজলভ করার। আপনাদের সবাইকে আল্লাহ দীর্ঘায়ু করুন। আল্লাহর কাছে দোয়া করি আপনারা ভালো থাকুন, আপনারা জনগণের সেবা করবেন, আল্লাহ যেন এর সব আপনাদের ব্যাংকে লিখে দেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।